জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। রাতেই লন্ডন যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন শেষ হয়েছে। তাকে লন্ডনে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিদেশ যাত্রার সবশেষ খবর জানাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। খিলক্ষেতে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, কাকলি মোড় থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন এবং বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। শুরুতেই চলে যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, রাত 8টার দিকে শাহজালালের উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হবেন, 10টায় উড্ডয়ন। এই মুহূর্তে কেমন প্রস্তুতি দেখছেন সেখানে? এখানকার যে প্রস্তুতি সেটি কিন্তু আগে থেকে শুরু হয়েছে নোমান। এখন একেবারে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, যেটি আপনিও বলছিলেন যে ইতিমধ্যে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু গতকাল রাতেই চলে এসেছে, সন্ধ্যায় আমরা যেটি দেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের ভিড় বেড়েছে, অর্থাৎ দুপুরের পর থেকে এখানে বিভিন্ন ইউনিট থেকে, অঙ্গ সংগঠন থেকে বিএনপির নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছেন এবং তারা বিদায় বেলায় তাকে একবার দেখার জন্য, যেহেতু তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন এবং জানেন দীর্ঘদিন যাবৎ তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং এই শারীরিক জটিলতা নিয়েই তিনি দলের অর্থাৎ বিএনপির যে গণতান্ত্রিক যে আন্দোলন সেটিও চালিয়ে যাচ্ছিলেন একসাথে। তবে এই সবশেষ ভিসা জটিলতা এবং নানা ধরনের জটিলতা কাটিয়ে তিনি এই আজকে রাত 10টার সময় তার যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে এবং এই গুলশানে 2 থেকে আমরা যেটি দেখছি গোল চত্বর পর্যন্ত যাবেন, তারপর বনানী কাঁচা বাজারের সামনে দিয়ে কাকলি গোল চত্বর হয়ে আর্মি স্টেডিয়াম, কুর্মিটোলা হাসপাতালের সামনে দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তিনি 7টা থেকে 8টার মধ্যে এখান থেকে বের হওয়ার কথা রয়েছে। তবে তার আগে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এখানে তার বিশেষায়িত যেই নিরাপত্তা বাহিনী সিএসএফ সহ পুলিশ এবং অন্যান্য যে সংস্থার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে গতকাল রাতেই রোমান একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে গুলশানের কিংবা বনানীর মানুষ চলাচল করতে পারে, তার জন্য নেতাকর্মীরা যাতে রাস্তার মাঝখানের সময় জড়ো না হয় তার জন্য রাস্তার দুপাশে তারা অপেক্ষা করছে এবং আমরা যেটি দেখছি তার বাসার সামনে ইতিমধ্যে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং তার যে চিকিৎসা, তিনি এখান থেকে লন্ডনে যাবেন, লন্ডন ক্লিনিকে তাকে প্রথমে ভর্তি করা হবে এবং 7.5 বছর পর বলা যায় যে তার সাথে তার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান তিনি যুক্ত হবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে বাসভবন, সেই বাসভবনেই নেতাকর্মীরা এখানে তার যে চিকিৎসকরা রয়েছেন জানেন তার সাথে মোট 15 জন, 7 জন চিকিৎসক সহ 15 জন তার এই সফর সঙ্গী। তার মধ্যে আমরা জানি তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন, তিনি কিছুক্ষণ আগে এখানে এসে তাকে যেহেতু নিয়মিত তার শারীরিক যে অবস্থা সেটি মাঝে মধ্যেই অবনতি হয়, তার জন্য তাকে নিয়মিত যে পর্যবেক্ষণ সেটি করতে হয় এবং ডক্টর জাহিদ সহ যে চিকিৎসকদের যে একটি দল সেটি কিন্তু সবসময় তাকে সেটির মধ্যে অর্থাৎ যে পর্যবেক্ষণ শারীরিক অবস্থার যাতে কোনো অবনতি না হয়, যেহেতু আজকে তাকে বিদেশে পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে, সেক্ষেত্রে তার যাতে শারীরিক অবস্থা ঠিক থাকে তার জন্য সকল ধরনের প্রস্তুতি, বিশেষ করে চিকিৎসকরা তারা প্রস্তুত রয়েছেন এবং যেটি বলছিলাম তিনি হৃদরোগ, ফুসফুস, লিভার ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন এবং তাকে 2018 সালে কারাগারে পাঠানোর পরে জানেন তৎকালীন শেখ হাসিনা সরকার তাকে কারাগারে পাঠায়, তারপরে তার যে অসুস্থতা সেটি আরও বাড়ে। তাকে অনেকবারই চেষ্টা করানো হয়েছে তাকে বিদেশে নেয়ার জন্য, কিন্তু সেটি অনুমতি না মেলায় তাকে পরবর্তীতে দেশেই অপারেশন করা হয় এবং 2021 সালের 25 অক্টোবর তাকে প্রথম যে অপারেশন সেটি করা হয় এবং জানেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন নারী। কিংবা তারা যেটি বলছে এখানে যারা নেতাকর্মীরা আসছে তারা বলছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশে যেতে দেওয়া হয় এবং উন্নত চিকিৎসা তিনি সময় মতো পাননি। যদিও 79 বছর বয়সে এই প্রবীণ
প্রবীণ রাজনীতিবিদের এখনকার শারীরিক যে অবস্থা সেটি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করানোর পর সর্বোচ্চ, যেহেতু জানেন সেখানে অত্যাধুনিক সকল ধরনের ব্যবস্থা রয়েছে, সকল ধরনের রোগ চিকিৎসা সেখানে হয় এবং সর্বোচ্চ তাকে সেবা দেওয়ার জন্য তাকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাকে সেখান থেকে যুক্তরাষ্ট্র নেওয়া কথা রয়েছে এবং লন্ডনেই তার সাথে তার বড় ছেলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান এবং তারেক রহমানের পরিবারের সাথে তার 7.5 বছর পর দেখা হবে এবং 2017 সালের 16 জুলাই তার সাথে সবশেষ দেখা হয়েছিল এবং আমরা যেটি দেখছি আজকের এই যে আমরা এখানে দেখছি বনানী এবং গুলশানের যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছে যে বনানী গুলশান 2 পরে যে কাঁচা বাজারটি রয়েছে এটির পরে একেবারে বিমানবন্দর পর্যন্ত পুরো পথ জুড়ে নেতাকর্মীরা রাস্তার দুই পাশে থাকবেন নিরবিচ্ছিন্নভাবেই যাতে গাড়ি চলাচল করে সেই জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে 7টা থেকে ঠিক রাত 8টার মধ্যে তিনি এখান থেকে বের হবেন। রাত 9টায় ইমিগ্রেশনের যত প্রক্রিয়া সেটি শেষ করে রাত 10টায় তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে এবং নোমান জানেন আমাদের সহকর্মীরাও সে পুরো যাত্রার সঙ্গী আছেন এবং একেবারে বিমানবন্দর পর্যন্ত আছেন। তো তার গুলশানের বাসভবন ফিরোজার সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী জাওয়াদ মাহমুদের কাছে, তিনি আছেন রাজধানীর খিলক্ষেতে। জাওয়াদ, আমাদেরকে জানাবেন যে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, সবশেষ জানাবেন। যেটি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে বলছিলেন যে তার এই দীর্ঘ 7.5 বছরের যে লন্ডন যাত্রা এই নিয়ে আমরা তার যে উন্নত চিকিৎসার ব্যবস্থা হচ্ছে সবশেষ নেতাকর্মীদের এটি নিয়ে একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে এই দীর্ঘ লড়াই সংগ্রামের পরে অর্থাৎ 2018 সালের পরে কিন্তু বেগম জিয়া যেভাবে তিনি তার কারাগারে গিয়েছিলেন এরপরে কিন্তু তার শরীর আসলে অবনতি হয় এবং যখন তিনি নির্বাহী আদেশে মুক্ত হন এরপরে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীরা বারবার তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য, যেহেতু বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর যখন এই যে আজকে সবশেষ বিএনপির যিনি সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি চিকিৎসা যাচ্ছেন সেটি ঘিরেই স্বভাবতই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং আমরা দেখছি যে এই নেতাকর্মীরা তাদের নেত্রীর নামে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ লড়াই সংগ্রামের জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার যে ত্যাগ এবং তাকে যেভাবে আওয়ামী লীগ সরকার চিকিৎসা বঞ্চিত করেছিল সেটি যেমনি মানবাধিকারের লঙ্ঘন ছিল তারা বলছেন এবং তারা বলছেন যে অমানবিক কাজ করেছে বেগম খালেদা জিয়ার সাথে এবং তারা বলছেন যে সুস্থ হয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই খালেদা জিয়া তাদের মধ্যে আবার ফিরে আসবেন এবং তারা এটিও আশা করছেন যদিও বেগম জিয়া তিনি ৭৯ বছরে পা দিয়েছেন শেষ বয়সে এসেও তাদের সাথে আবার রাজনীতির মাঠে সক্রিয় হবেন, তাকে বিভিন্ন সমাবেশে সভায় দেখা যাবে এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা যেহেতু বিমানবন্দরের আগে অর্থাৎ খিলক্ষেত এলাকাতেই আমরা ঘুরে দেখেছি অর্থাৎ এই যে এমইএস থেকে হোটেল রেডিসন ব্লু থেকে আমরা ঢাকা রিজেন্সির পর্যন্ত এই দুই পাশেই আমরা ঘুরেছি, দেখছি যে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং যেহেতু এখনও প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় বাকি আছে বেগম খালেদা জিয়া এই পথ দিয়ে যাওয়ার কথা রয়েছেন বিমানবন্দরে, সেহেতু নেতাকর্মীরা আসছেন এবং তারা কেউ বলছেন যে ধীরে ধীরে যতই সন্ধ্যা গড়াবে এবং সন্ধ্যার পরে আসলে নেতাকর্মীদের যেই মূল ভিড়টি সেটি তারা বলছেন সেটি তারা এখানে জমায়েত হবেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি এই নেতাকর্মীদের ভিড়কে ঘিরে কিন্তু আমরা এখন পর্যন্ত যে সড়কের যে যান চলাচল সেটি খুব স্বাভাবিক দেখছি, যদিও এখন পর্যন্ত সেভাবে নেতাকর্মীদের যে ভিড় বা তাদের যে এই বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য তারা জড়ো হয়েছেন সেটি এখন পর্যন্ত বড় আকারে দেখা যাচ্ছে না
এবং এটি ধীরে ধীরে বাড়বে, আমরা তেমনটি দেখছি। বিশেষ করে যদি আমি একটু বলি যে খিলক্ষেত যে বাস স্ট্যান্ড, সেখানে আমরা দেখেছি যে যাত্রাবাড়ি এবং লালবাগ থানার বা কয়েকটি ইউনিট তারা এই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের তারা জড়ো হয়েছেন। এখানে যারা মূলত জড়ো হয়েছেন তারা সবাই গাজীপুর থেকে এসেছেন এবং গাজীপুর মহানগরের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল এবং গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তাদের সাথে যেই কথা বলেছি তারা বলছেন যে দীর্ঘদিনে এই যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়েছেন এবং তাকে যেভাবে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে, সেজন্য তারা যেমন শেখ হাসিনার প্রতি এক ধরনের ক্ষুব্ধ প্রকাশ করেছেন এবং তারা এটিও বলছেন যে এর প্রায়শ্চিত্ত শেখ হাসিনা আসলে দেশ ত্যাগের মধ্য দিয়ে পেয়েছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে দীর্ঘ এই 7.5 বছর পর তিনি যখন লন্ডনে যাচ্ছেন এবং উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং যারা এই ছাত্র জনতা আছে তাদেরকে তারা ধন্যবাদ দিচ্ছেন এবং বলছেন যে এই ছাত্র জনতার বিজয়ের মাধ্যমেই বা ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থানটি হয়েছে জুলাই বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়েই মূলত বেগম জিয়া চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন এবং দেশের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যদি বলি যে এখানে যখন এই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তখন এই বিএনপির নেতাকর্মীরা মূলত বলছেন যে বেগম জিয়া দ্রুতই আবার দেশে ফিরবেন চিকিৎসা নিয়ে এবং তিনি সর্বশেষ 2017 সালে চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডনে। তখন তিনি চোখ এবং তার পায়ের চিকিৎসা করেছিলেন। আমাদের সহকর্মীরা সকাল থেকে জানানোর চেষ্টা করছিলেন এবং আমরা এটিও জানি যে আগামীকাল তিনি গিয়ে বাংলাদেশ সময় সকাল 8টায় লন্ডন গিয়ে পৌঁছাবেন এবং সেখানে তার বড় ছেলে এবং বিএনপির নেতাকর্মীদের সাথে দেখা করবেন। এই সব শেষ যে খবর আমাদের সহকর্মী আজহার লিমন কাকুলিতে আছে এবং আমরা তার কাছে চলে যাব। আজহার লিমন কাছে জানতে চাচ্ছি, আজহার লিমন আপনি একটু বলবেন যে বনানীর যে কাকুলিতে আছেন সেখানে নেতাকর্মীরা এখনো ভিড় জমিয়েছেন সেখানে এবং সড়কের পরিস্থিতি কি সেটি একটু বলবেন। যাওয়া কাকুলি থেকেও আমরা নেতাকর্মীদের উৎসাহ দেখছি। এই যে কিছুক্ষণ আগেই কামরাঙ্গীরচর থেকে স্বেচ্ছাসেবক দলের একদল নেতাকর্মী তারা মোটরসাইকেল শোডাউন ট্রাকে করে তারা এইমাত্রই আপনার দিকে অর্থাৎ বিমানবন্দরের দিকে ধাবমান হলো এবং তাদের লক্ষ্য কিন্তু এই যে আর ঘন্টা তিনেক পরে এই ফিরোজা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যে বের হবেন তাকে এই চিকিৎসা নিতে যে উনি বিদেশ যাচ্ছেন তাকে বিদায় জানানো, অভিবাদন জানানো বা এই রাজপথ থেকে তাকে শুভেচ্ছা জানানো। আমরা এই চিত্রটা আমরা তো বেশ বিকাল থেকেই আছি, বিকাল থেকেই দেখছি ট্রাকে করে এই মোটর সাইকেলে করে বিএনপির দলীয় পতাকা এগুলো নিয়ে এই নেতাকর্মীরা নানান ধরনের শোডাউন দিয়ে এই বিমানবন্দরের দিকে ধাবমান হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরও বিভিন্ন ধরনের তৎপরতা এই মহাসড়ক ঘিরে দেখছি। আমরা দেখছি যে পুলিশের রাইড কর সহ তারা টহল দিচ্ছে, বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন আছে এবং এখন পর্যন্ত আমরা বলতে পারি যে যে চিত্রটা সন্ধ্যার আগ পর্যন্ত যান চলাচল স্বাভাবিকই আছে এবং সার্বিক যে একটা প্রস্তুতি আছে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। জানেন যে একটা ভিন্ন পরিস্থিতিতে কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন। এটি কিন্তু নানান কারণে বিশেষ করে এই কারাগার থেকে বের হওয়ার পর বেগম জিয়া কিন্তু গুরুতর নানান ধরনের নানা রোগে আক্রান্ত এবং সরকারের কাছে নানাভাবে এই বিএনপি বা বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশ যাওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু এই গেল যে কর্তৃত্ববাদী শাসক উনি এক ধরনের রাজনৈতিক নিপীড়নের শিকার করেছেন কিন্তু বেগম জিয়াকে এবং শেষ পর্যন্ত যেতে দেননি। 5 আগস্টের পর এই যে পরিস্থিতি তাতে এই বেগম জিয়া বিদেশ যাচ্ছেন, একই সঙ্গে এটি যেমন তার এই আরোগ্য লাভের যে আশা সেই আকাঙ্ক্ষাটা যেমন পূরণ হচ্ছে, সেই সঙ্গে রাজনৈতিক দলীয়ভাবে বিএনপিরও কিন্তু একটা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। এখানে কিন্তু আরও অনেক কিছু বিষয় আসছে। আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই যে বিএনপি চেয়ারপারসন তো এতদিন সশরীরে বাংলাদেশে ছিলেন এবং ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন
তারেক জিয়া, উনি লন্ডন থেকে এই দল পরিচালনা করছিলেন। আমাদের প্রশ্ন ছিল যে এখন দুজনেই যেহেতু এখন বাংলাদেশ থেকে বের হচ্ছেন, সেই ক্ষেত্রে এই দলের নেতৃত্ব কিভাবে দেবে। তো বিএনপির শীর্ষ নেতারা আমাকে জানিয়েছেন যে এই ক্ষেত্রে গঠনতন্ত্র মেনেই হবে। আর এখন যে প্রযুক্তির যুগে এই তারেক রহমান, উনি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে বিদেশ থেকে যেভাবে দল পরিচালনা করছেন সেভাবেই পরিচালনা হবেন। এবং এই যে সাবেক এই প্রধানমন্ত্রীর এই যে চিকিৎসা নিতে যাওয়াটা, এটা আসলে দীর্ঘ কোনো সফর নয়, এটি শুধুমাত্র এই চিকিৎসার উদ্দেশ্যেই উনি যাচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু সেইখানে এই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এই তার যিনি বড় ছেলে তারেক রহমান, ওনাকে স্বাগত জানাবেন। কাজে তার এই যাত্রাটা দীর্ঘ হবে না, চিকিৎসা শেষ হলেই কিন্তু উনি আবার ফেরত আসবেন। এভাবে আমরা নানামুখী উচ্ছ্বাস এই সড়কের অবস্থান করে, এই সড়ক থেকে আমরা দেখতে পাচ্ছি ফিরোজার সামনে আছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। চলে যাচ্ছি তার কাছে সবশেষ খবর জানতে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, সময় যত গড়াচ্ছে এখানে নেতাকর্মীদের ভিড় বাড়ছে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এখানে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা আসছেন, তৃতীয়ত যেহেতু একটি নিরাপত্তার বিষয় রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, চতুর্থত এখানে যারা চিকিৎসক তার সাথে যাবেন, জানেন 7 জন চিকিৎসক এবং ডক্টর এজেএম জাহিদ হোসেন সহ তারা সকলে এখানে আসছেন এবং যারা তার সাথে যাবেন। আমরা এখানে যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা অনেককে এখানে আসতে দেখেছি। কেন্দ্রীয় নেতা, আমরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে দেখতে পেয়েছি এবং কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন এমন অনেকে রয়েছেন। আমরা হাবিবুর নবী সোহেল কথা বলছেন, তার কাছে একটু যেতে চাচ্ছি, তিনি কি বলছেন। সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন, যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সেই মানুষটি, যে মানুষটির জন্যে, যে মানুষটি দেশের 16 কোটি মানুষের দুঃখে কেঁদেছেন, সুখে হেসেছেন, সেই মানুষটি আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা জানি না আমাদের নেতৃত্ব কি হবে। আসুন, আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এদেশের 16 কোটি মানুষের মাঝে 16 কোটি মানুষের নেত্রী যেন ফিরে আসতে পারেন। আসুন, আমরা সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করি। এটাই আজকে আমাদের, যদি অনুভূতির কথা বলেন, এটাই আমাদের অনুভূতি। আজকে আমরা মন থেকে দোয়া করব, মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন এবং তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। জি, দেখেন, জনাব তারেক রহমান, যিনি যার পিতৃভূমি ছেড়ে আজকে বছরের পর বছর ধরে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন, যিনি তার একমাত্র ভাই, তার আদরের ভাইটিকে মুক্তি পর্যন্ত দেখতে পারেননি এই শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে, তার মা বারবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গেছেন, তাকে সারাক্ষণ ততস্থ থাকতে হয়েছে কখন কোন দুঃসংবাদ শুনতে হয়। ভালো লাগছে যে আজকে মা সন্তানের কাছে যাচ্ছেন, সন্তান মাকে ফিরে পাচ্ছেন। আমরা আরও খুশি হব যদি মাকে পরিপূর্ণ সুস্থ অবস্থায় সন্তান দেখতে পারেন। আমরাও দোয়া করছি যেন সন্তান তার মাকে সুস্থ অবস্থায় পান, এই দোয়া আমরা করছি। ধন্যবাদ। নিঃসন্দেহে বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, হাবিবুর নবী সোহেল যেটি বলছিলেন, এবং আমরা এরও আগে আরও কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এখানের যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে এতদিন তাকে চিকিৎসা, তিনি গুরুতর অসুস্থ থাকার পরও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। তারা খুশি এখন যেহেতু তিনি বিদেশ যাচ্ছেন এবং তারা আশা করছেন তিনি আবারও পুরোপুরি সুস্থ হয়ে বাংলাদেশের
তারা যে গণতন্ত্রের জন্য যে লড়াই করছেন এবং তাকে আপসীন বলা হচ্ছে, সেই আপসীর নেতৃত্ব তারা আবার দেখতে চান এবং তারা যেটি বারবার বলছেন যে তাকে সুস্থ রাখা জরুরি এবং সেই সাথে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যাতে সুস্থভাবে ফিরে আসতে পারে সেই দোয়া তারা করছেন এবং স্বাভাবিকভাবেই যেহেতু তিনি বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির সর্বোচ্চ জায়গায় রয়েছেন, তার সুস্থতা কামনাই করছেন এবং সেটি তিনি বলছিলেন। তো নোমান, এই ছিল এখানকার সবশেষ প্রস্তুতি এবং নেতাকর্মীরা আরও আসছেন, এখানে ভিড় করছেন। তো যাব নোমানের কাছে। নোমান, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা এবং নেতা কর্মীদের প্রতিক্রিয়া সবশেষ জানাচ্ছিলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের দণ্ড বাতিল চেয়ে করা খালেদা জিয়ার আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে দীর্ঘ সময় শুনানি শেষে পরবর্তী শুনানির দিন ঠিক করে দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা দাবি করেন, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই, ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আইনজীবীরা দাবি করেন, এই মামলায় অনুমান নির্ভর সাজা দেওয়া হয়েছে। এ অবস্থায় আরও শুনানির জন্য বুধবারের কার্যতালিকার শীর্ষে রাখার কথা জানান সর্বোচ্চ আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে তারেক রহমান সহ সব আসামিদের 10 বছরের সাজা দেয়া হয়। পরে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট কেসে ইলিগেলি কনভিকশন দিয়েছিলেন 5 বছরের। আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই যে 5 বছরের কনভিকশন ডাবল হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আদালতকে ব্যবহারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়, পরবর্তীতে সেটা 10 বছর করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত এক কিশোরের বাবা। দুপুরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের অফিসে অভিযোগ দায়ের করেন তিনি। 2021 সালের 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ ঘোষণার পরেই সারা দেশে শুরু হয় বিক্ষোভ। সে সময় মোদি বিরোধী আন্দোলনে নিহত হয় 17 বছরের কিশোর আসাদুল্লাহ রাতিন। এই ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে এসে লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা শফিকুল ইসলাম। এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারি হিসেবে নিহতের সংখ্যা 17 জন দেখানো হলেও বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। যাবো আমি রাতিন যে তোমার পাশে কে আছে তুমি তাকে দাও। দেওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর 5টার সময় যায় উপস্থিত হয়। যায় দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে রক্ত ভিজা অবস্থায়। 2021 সালে যখন বাংলাদেশের সমস্ত মানুষ, ডান বাম সমস্ত চিন্তার মানুষেরা যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর উপরে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। আপনারা জানবেন যে সরকারি হিসেব মতোই 17 জনকে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাজ্যের নগর বিষয়ক মন্ত্রী টিওলিপ সিদ্দিক নিজের উপর ওঠা অভিযোগের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে একাধিক ফ্ল্যাট উপহার পেয়েছেন, এমন অভিযোগ ওঠার পর এই আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, মন্ত্রিত্বের কোনো বিধি টিওলিপ লঙ্ঘন করেছেন কিনা সেই বিষয়ে তদন্তে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসকে চিঠি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে তদন্ত করবেন লাউরি ম্যাগনাস। 42 বছর বয়সী টিওলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। টিওলিপের বিষয়ে তদন্ত চললেও তার প্রতি আস্থা রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বিগত সরকারের আমলে ব্যাংক থেকে কত টাকা গেছে, কিভাবে গেছে সেই তথ্য কালক্ষেপণ না করে দ্রুত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে এই প্রতিবেদন দেওয়ার কথা বলেন তিনি। সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। এছাড়াও উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মসংস্থান তৈরি করার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। এই 100 জন আহতকে দিয়ে কর্মসংস্থান দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আরও 1000 শিক্ষার্থীকে ট্রাফিকে নিয়োগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এদিকে 5 থেকে 7 তারিখে যারা দেশ থেকে পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। এখন যেই সময় আমরা ছিলাম না আর যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতা পরিস্থিতি, সেই সময় তো অনেক কিছু হয়েছে। ইভেন দিয়েও চলে গেছে, এই পার্শ্ববর্তী দেশেই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে। 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল, আমাদের আনসারের অবস্থা কি ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি, এদের অবস্থা কি ছিল, ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? সংস্কারের কারণে পুঁজিবাজার খারাপ অবস্থায় আছে। সংস্কার শেষ হলে ভালো অবস্থায় ফিরবে এবং দীর্ঘমেয়াদে অর্থায়নে ব্যাংকের সাথে পুঁজিবাজারের সামঞ্জস্য রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অন্যান্য অংশীদারদের সাথে বৈঠক শেষে এই কথা বলেন অর্থ উপদেষ্টা। বাজারে অনেক সময় দেখেন যে শেয়ার মার্কেট পড়ে গেছে এই হিসেবে, এটা বিকজ কত রিফর্ম হচ্ছে, নট দ্যাট কোনো পলিসি না হচ্ছে কাকে ফেভার করা যেত। ভালো ভালো যে প্রাইভেট কোম্পানি আছে, কর্পোরেশন কোনো আসে না, তারা ওই ফ্যামিলি বেস ইসে করতে চায়, আমরা তারা এনকারেজ করি তারাও যেন আসে, যাতে আপনার বেসটা বাড়ে, কারণ ভালো শেয়ার আসলে কিন্তু লোকজন একটু কনফিডেন্স পাবে। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে দেশের অর্থনীতিতে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুর্বল ব্যাংক সংস্কারে বিশেষ নিরীক্ষা শুরু হয়েছে বলেও জানান তিনি। মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। সে বড় ব্যাংকটাকে হাত দেবার মতো এই পরিমাণ রিসোর্স আমাদের হাতে ছিল না। আমরা আগে অভিজ্ঞতা নিতে দুটা কারণ হচ্ছে যে একটা হলো আমাদের রিসোর্সের অভাব, 2 নম্বর হচ্ছে যে আমরা আসলে অভিজ্ঞতারও তো অভাব আছে। আমরা ছোটগুলো দিয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছি, তারপরে বড়তে যেতে চাচ্ছি। খেলাপিঋণ আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক, কিন্তু আমরা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আপাতত খেলাপিঋণ নিয়ে মাঠে নামছি না। আমরা কি করছি, আমরা চাচ্ছি যে যত খেলাপিঋণ আছে সেটা যেন বাইরে বের হয়ে আসে। ফরিদপুরে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় 3 নারী সহ মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেন দুপুর 12টার দিকে ফরিদপুর সদরের কাফুরা রেল ক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি মাইক্রোবাস রেল লাইনে উঠে পড়ে। এ সময় প্রচণ্ড গতিতে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত 5 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। এ সময় আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি 2 জনের অবস্থা শঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা ঘটার পর হলো হরেন দিছে যে মাইক্রোটা হইলো গেটদা থেকে ঢাকা যাবেন নারায়ণগঞ্জ। গেট না থাকাতে লোকজন দুর্ঘটনায় মারা গেছে, এর আগেও মরছে। এই জায়গাটা গেট মেনের দরকার। মধুমতি এক্সপ্রেস এই গাড়িকে ধাক্কা মেরে গাড়িটাকে কিছু প্রায় 25-30 মিটার সামনে নিয়ে যায়, গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা এখানে দেখলাম 4 জন স্পট ডেথ, আরও 2 জন আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে 7.1 মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত 95 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল এভারেস্টে যাওয়ার উত্তরের গেটওয়ে টিংরি কাউন্টি।
ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসের কাছে এই ভূকম্পনে কেঁপে ওঠে নেপাল, ভারত এবং বাংলাদেশ। চীনের বিভিন্ন গণমাধ্যম বলছে, টিংরি কাউন্টির আশেপাশে চাংসু, কুলু আর কুয়োগুয়োতে হতাহতের পাশাপাশি অনেক ভবন ধসে পড়েছে। বড় টাউনশিপ জিগাজে আর লাৎসের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালে পরপর অনেকগুলো আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পে ধসে পড়েছে এমন তথ্য মিলেছে। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের বিপদ আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে নির্বাচিত ও গণতান্ত্রিক ব্যবস্থা চায় না ভারত। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফেলানি দিবসে ভারতীয় আগ্রাসন বিরোধী সমাবেশে এই মন্তব্য করেন তারা। একটা খুনিকে তারা যৌক্তিক খুন বলে তাকে মাফ করে দিয়েছে। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিল বলে নির্বাচনের বাইরে চলে গেছে। আপনাদের সেই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না। অনতি বিলম্বে যেটা আপনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই বছরের শেষে এবং আগামী বছরের প্রথমে আপনি নির্বাচনে যে প্রত্যাশা করেছেন, আমরা তার প্রতি সমর্থন জানাই। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। বাংলাদেশে হস্তান্তর করে আপনার দেশ যে গণতন্ত্র বিশ্বাস করে, আপনি যে একটি গণতান্ত্রিক দেশ, তার প্রমাণ আজকে আপনাকে দিতে হবে। শেখ হাসিনাকে অনতি বিলম্বে দেশে ফেরত দিয়ে আপনি প্রমাণ করতে হবে। মসজিদের মতো সমাজেও আলেম ওলামাদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে বাস্তব চিত্র তুলে ধরতে হবে ইমাম ও খতিবদের। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত জেলা পর্যায়ে ইমাম ও খতিবদের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। আলিয়া কৌমি কোনো বিশেষ শব্দ ব্যবহার না করার অনুরোধ করে সম্মেলনে শফিকুর রহমান বলেন, ঐক্যবদ্ধ থেকে আলেম সমাজকে সমৃদ্ধশালী দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ইমাম খতিবদের কোনো বক্তব্য দেওয়ার আগে অবশ্যই সত্যতা যাচাই বাছাই করার আহ্বানও জানান জামাতের আমির। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবাল বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। রিমেম্বারিং মনসুন রেভলিউশনের আওতায় 8 বিভাগে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের জন্য 8 পরিচালককে নির্বাচিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। তারা হলেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাস হুমায়ুন, শঙ্খ দাশগুপ্ত, শাহিন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়া আফরিন মৌ ও মোহাম্মদ তৌকির ইসলাম। সচিবালয়ে সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে এক সভায় সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, রিমেম্বারিং মনসুন রেভলিউশনের বাইরে পরিচালকদেরকে কোনো বিষয় নির্ধারণ করে দেওয়া হয়নি। যাদেরকে নির্বাচিত করা হয়েছে স্বাধীনভাবে তারা ফিল্ম তৈরি করতে পারবেন বলে আশা উপদেষ্টার। এ সময় তিনি আরও বলেন, জুলাই আগস্টের ইতিহাস যাতে মুছে না যায় সেজন্য মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। লিখিত ইতিহাসের পাশাপাশি জুলাই আগস্ট অভ্যুত্থানে যেসব ভিডিও ফুটেজ আছে সেগুলো মাঝারি আকারের এসব ফিল্মে স্থান পাবে। 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে, সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে 8টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে। যুক্তরাষ্ট্রে চলছে স্মরণকালের ভয়াবহ শীতকালীন তুষার ঝড়। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে হচ্ছে অতিরিক্ত তুষারপাত। দেশটির মধ্য পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চলে এই তুষার ঝড়ে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়াশিংটন ডিসি সহ অনেক বিমানবন্দরের কার্যক্রম। মধ্যাঞ্চলে সর্বোচ্চ 20 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে কানসানে। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে নিউ ইয়র্কে 75 ইঞ্চি পর্যন্ত তুষারপাতও রেকর্ড করা হয়েছে।
বাতিল করা হয়েছে 2000-এর বেশি ফ্লাইট। সোমবার মিসৌরি থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল 3 লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য আটলান্টিকের অঙ্গরাজ্যগুলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে 19 কোটি পাউন্ড দুর্নীতির মামলার রায় ঘোষণা হবে 13 জানুয়ারি। সোমবার এই তথ্য জানান ইসলামাবাদের দুর্নীতি বিরোধী বিশেষ আদালত। ইমরান খানের বিরুদ্ধে এই মামলা করেছিল দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো NAB, যা আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত। এর আগে 2 দফায় এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হলেও পরে তা পেছানো NABর অভিযোগ, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি পাকিস্তানের একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি রুপি ও অনেক জমি নেন। ইমরান খান ক্ষমতায় থাকাকালীন যুক্তরাজ্য পাকিস্তানকে যে 5,000 কোটি রুপি ফেরত দিয়েছিল তা বৈধ করতে এসব লেনদেন করতে হয়েছে। এদিকে দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আসরে এখন পর্যন্ত 3 ম্যাচে 2 জয় আর 1 হারে পয়েন্ট টেবিলে 3-এ আছে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা নিজেদের নামের প্রতি সুবিচার করলেও মুশফিক সেভাবে জ্বলে উঠতে পারেননি। অন্যদিকে বেঞ্চে সময় কাটাতে হয়েছে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্তকে। সিলেটের স্বাগতিকদের বিপক্ষে ছন্দে ফিরতে চান সবাই। অন্যদিকে আসরে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা সিলেট স্ট্রাইকার্সও চাইবে স্বাগতিক সমর্থন কাজে লাগাতে। বড় তারকা না থাকলেও জাকের আলী অনিক, তানজিম সাকিবরা যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন, সেই আশায় মাঠে নামবে দলটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।